বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি সারোয়ার স্যার। আমাদের আজকের জিকের ফ্রি ক্লাসে আমরা প্রতিনিয়ত ফ্রি ক্লাসের মাধ্যমে আপনাদের প্রস্তুতিটি সম্পন্ন করার চেষ্টা করছি। পরীক্ষার সন্নিকটে ঘাবড়ানোর কিছু নাই, পরাজয়ে ডরে না বীর। বুঝে গেছে? সাহস নিয়ে গিয়ে যেতে থাকেন, আল্লাহ পাক সফলতা দান করবে ইনশাআল্লাহ। বুঝে গেছে? ওকে, যারা জয়েন করেছেন তারা আমাকে জানান আমার কথা শোনা যাচ্ছে কিনা, সবকিছু দেখা যাচ্ছে কিনা, একটু বলেন তো ভাইয়া, সবকিছু শোনা যাচ্ছে কিনা? সবকিছু শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানান তো। ওকে, সবকিছু শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা একটু সবাই শেয়ার এবং মেনশন করে দিন। নিজেদের টাইমলাইনে শেয়ার করুন এবং কোথায় শেয়ার করুন? বিভিন্ন গ্রুপে বন্ধু বান্ধবকেও শেয়ার করে দিন। বুঝে গেছে? ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন। আপনারা জানেন যে আমরা বেশি সময় নেই না, কথা কম, কাজ আমাদের বেশি, সময় কম, তাই না? একটু দ্রুত একটু শেয়ার করে শেয়ার ডান লেখেন। আমি জানি আপনারা শেয়ার করেন, অনেক স্টুডেন্ট আমার ক্লাস করেন। ওকে, সবাই শেয়ার করেন। এর মধ্যেও যদি দু একজন শেয়ার না করে থাকেন, একটু প্লিজ একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে? আমরা দ্রুত 1K চাই, দ্রুত। ওকে ওকে, থ্যাংক ইউ। আমরা ক্লাসটা শুরু করে দেই। আমাদের প্রথম প্রশ্ন কি আছে দেখেন। প্রথম প্রশ্নটা আমরা একটু দেখি। বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? আমি জানি যতগুলো প্ল্যাটফর্ম আছে, সবচেয়ে আমাদের লার্নিং স্কুলের প্ল্যাটফর্মের স্টুডেন্টরা সবচেয়ে বেশি কারেক্ট অ্যান্সার করে এবং ইংরেজি বাংলার গণিত ক্লাস বেশি দেন। ইংরেজি বাংলা গণিত দেওয়া হবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার দেন। আমি জানি আমার উদ্দেশ্যটা হলো ব্যাখ্যা করা, বেশি বেশি ব্যাখ্যা করা। বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি তো, আমরা একটু দেখি বঙ্গভঙ্গ সম্পর্কে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। বঙ্গভঙ্গ, এই যে বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম সব মিলে ছিল অবিভক্ত বাংলা। এই বাংলাটাকে ভঙ্গ করা হলো, মানে বঙ্গটাকে ভঙ্গ করা হলো। দুইটা নতুন প্রদেশ সৃষ্টি হইলো। কয়টা নতুন প্রদেশ সৃষ্টি হইলো? দুইটা। একটা নাম হচ্ছে পূর্ববঙ্গ ও আসাম। কাহিনীটা একটু ভালো করে শুনেন, তারপরে এমনি পারবেন। পূর্ববঙ্গ ও আসাম, পূর্ববঙ্গ ও আসাম। আরেকটা নাম হলো পশ্চিমবঙ্গ। আরেকটা নাম কি বলেন? পশ্চিমবঙ্গ। দুইটা প্রদেশ সৃষ্টি হলো। আর ঘটনাটা ঘটলো 1905 সালে। কত সালে? তাহলে বঙ্গভঙ্গ হয় 1905 সালে। বঙ্গভঙ্গের ফলে দুইটা নতুন প্রদেশ সৃষ্টি হয়। একটা নাম পূর্ববঙ্গ ও আসাম, আর একটা পশ্চিমবঙ্গ, আর একটা পশ্চিমবঙ্গ। ওকে, এরপরে আমরা একটু দেখি যে এই যে পূর্ববঙ্গ আসামের রাজধানী ছিল, পূর্ববঙ্গ আসামের রাজধানী ছিল ঢাকা। পূর্ববঙ্গ আসামের রাজধানী কোনটা ছিল ভাইয়া? 1K হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। 8 মিনিট এখনো যারা শেয়ার করেন নাই, প্লিজ দয়া করে একটু শেয়ার করে দিবেন। পূর্ববঙ্গ আসামের রাজধানী ছিল ঢাকা, আর পশ্চিমবঙ্গের রাজধানী ছিল কলকাতা। পশ্চিমবঙ্গের রাজধানী ছিল কলকাতা, পশ্চিমবঙ্গের রাজধানী ছিল কলকাতা। কথা ক্লিয়ার? তাহলে বঙ্গভঙ্গের ফলে দুইটা প্রদেশ সৃষ্টি হলো, পূর্ববঙ্গ আসাম আর হচ্ছে পশ্চিমবঙ্গ। পূর্ববঙ্গের রাজধানী ছিল কলকাতা, আর পূর্ববঙ্গ আসামের রাজধানী ছিল ঢাকা, আর পশ্চিমবঙ্গের রাজধানী হলো কলকাতা। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন বঙ্গভঙ্গটা হয় কোন শাসকের আমলে? লর্ড কার্জনের আমলে। কার আমলে? লর্ড কার্জন এর আমলে। লর্ড কার্জন এর আমলে, লর্ড কার্জনের আমলে বঙ্গভঙ্গ হয়। কেন এতগুলো কথা বলতেছি জানেন? পরবর্তীতে বঙ্গভঙ্গ নিয়ে কোনো প্রশ্ন আসলে যেন আপনি অনায়াসে পারেন, আপনি যেন ইজি ভাবে পারেন, এই জন্য এতগুলো কথা আগে বলে নিচ্ছি। ক্লিয়ার?
ওকে 1.1K, থ্যাংক ইউ। ইবনুল হুসাইন, আমার ইউনিভার্সিটির বন্ধু ইবনুল হুসাইন আমার সাথে যোগদান করেছে, থ্যাংক ইউ ভেরি মাচ ইবনুল। ওকে, রুমানা আফরুজ রুমু। ওকে, তাহলে আমরা আবার একটু রিভিউ করি ভাইয়া, এইখান থেকে অনেক প্রশ্ন আসবে। বঙ্গভঙ্গটা হয় 1905 সালে লর্ড কার্জনের আমলে। কার আমলে? লর্ড কার্জনের আমলে। বঙ্গভঙ্গের ফলে দুইটা প্রদেশ সৃষ্টি হয়, পূর্ববঙ্গ ও আসাম, পশ্চিমবঙ্গ। পূর্ববঙ্গের রাজধানী ছিল, এই যে এখানে যদি আমরা লিখি রাজধানী, পূর্ববঙ্গের রাজধানী ছিল ঢাকা, আর পশ্চিমবঙ্গের রাজধানী ছিল কলকাতা। পশ্চিমবঙ্গের রাজধানী ছিল কলকাতা। বঙ্গভঙ্গটা ছিল একটা প্রশাসনিক সংস্কার। বঙ্গভঙ্গটা ছিল একটা প্রশাসনিক সংস্কার, একটা প্রশাসনিক সংস্কার, প্রশাসনিক সংস্কার। ওকে ওকে, তাহলে আমরা একটু ভাইয়া দেখি তো এখন বঙ্গভঙ্গের ফলে নতুন সৃষ্ট প্রদেশের নাম কি কি দেখি তো। ওকে, তাহলে পূর্ববঙ্গ ও আসাম। বঙ্গভঙ্গের ফলে নতুন সৃষ্ট প্রদেশ একটা পাইছি আমরা, পূর্ববঙ্গ ও আসাম। আরেকটা পাইনি, পশ্চিমবঙ্গ নাই এখানে। ক্লিয়ার? তাহলে আশা করি আপনারা সবাই উত্তরগুলো পারবেন, আশা করি উত্তরগুলো পারবেন। বুঝে গেছে? এখন আমি নিজেই প্রশ্ন করব, আশা করি এটুকু লিখে ফেলছেন, লিখে ফেলছেন। আমি এখান থেকে দুইটা প্রশ্ন করব, পরপর দুইটা প্রশ্ন করব। ওকে, আমাকে একটু কমেন্টে জানান, আমি লিখেই দেই। সেটা হলো কত সালে বঙ্গভঙ্গ হয়? কত সালে বঙ্গভঙ্গ, কত সালে বঙ্গভঙ্গ হয়? কত সালে বঙ্গভঙ্গ হয়? আমাকে একটু জানান উত্তর কি হবে, উত্তর কি হবে একটু কমেন্টে জানান। কত সালে বঙ্গভঙ্গ হয়, উত্তর কি হবে একটু জানান ভাইয়া, উত্তর কি হবে। এই যে হানুফা মিম লিখেছে, এই প্রশ্নটা অনার্সে ভাই ভাই ধরছিল আমারে, থ্যাংক ইউ। হ্যাঁ, এগুলো তো ইতিহাসের পড়া, ধরতেই পারে। মিমি হাসান সঠিক উত্তর দিয়েছেন। মৌসুমী খাতুন, শাহানারা আক্তার, অমিতা সাহা, আর এস রুমি, থ্যাংক ইউ, এরা সবাই সঠিক উত্তর দিয়েছেন। এখন 11 মিনিট, এখনো যারা শেয়ার করতে বাকি আছেন, আজকে কিন্তু পার্টিসিপেন্ট একটু কম মনে হচ্ছে, একটু সবাই শেয়ার করেন, মেনশন করেন বন্ধুদের, একটু সবাই একটু রিচ করেন। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে অনেকেই 1905 লিখছেন। মুন, এমিল আক্তার, এমিলি, তাসলিমা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আফিয়া, কৃষ্ণপ্রিয়া, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এই প্রশ্নটা সম্পর্কে আমরা খুব ভালো বুঝতে পারলাম। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই 2 নাম্বার। 2 কই? ওকে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসছে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসছে। সেটা কি আমরা একটু দেখি। দেখেন 2 নম্বর প্রশ্নটা কি? ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথমে বাংলায় আসছে? ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথমে কারা বাংলায় আসছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর কি হবে আগে আমি বলবো না, আমি আগে ব্যাখ্যা করি, তাই না? উত্তর আমি পরে বলি। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় কারা আসছে এটা মনে রাখার কৌশলটা আমি একটু দেখি। যে ইউরোপীয়দের, ভারতে ইউরোপীয়দের আগমন, ভারতে ইউরোপীয়দের আগমন, ভারতে ইউরোপীয়দের আগমন, ইউরোপীয়দের আগমন আমরা ধারাবাহিকভাবে কিন্তু আলোচনা করতেছি। আমাদের এই যে আমাদের লার্নিং স্কুলের পাবলিকেশন জব ডাইজেস্ট সাধারণ জ্ঞান থেকে, বুঝে গেছে? এখানে
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক এবং বিজ্ঞান, তিনটা আছে, এটা আমরা আলোচনা করতেছি, এখান থেকে আপনারা পেয়ে যাবেন। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আমরা দেখি ইউরোপীয়দের মধ্যে ভারতে কারা আগমন করছে, এটা মনে রাখার একটা কৌশল আছে, পুডেফ। মনে রাখার কি কৌশল? পুডেফ। মনে রাখার কৌশল কি বলেন? পুডেফ। পি ও ডি ই এফ। এবার দেখি তো ভাইয়া, একটু দেখি। পি মানে পর্তুগিজ, তাহলে ইউরোপীয়দের মধ্যে প্রথমে আসছে পর্তুগিজরা। কারা আসছে? পর্তুগিজরা। ও মানে ওলন্দাজ। ও মানে কি? ওলন্দাজ, বা এটাকে বলা হয় ডাচ। এটাকে কি বলা হয়? ডাচ। এবার ডি মানে হচ্ছে দিনেমার, দিনেমার। ই মানে হচ্ছে ইংরেজ, এরপরে আসছে ইংরেজরা, এরপরে ফরাসিরা, ফরাসিরা। ওকে, তাহলে পর্তুগিজরা কোন দেশের নাগরিক? পর্তুগালের নাগরিক। পর্তুগালের নাগরিক। উলন্দাজ বা ডাচরা কোন দেশের নাগরিক? ডাচরা হচ্ছে হল্যান্ড অথবা নেদারল্যান্ডের নাগরিক। হল্যান্ড অবলিক নেদারল্যান্ড। আমরা যখন আলোচনা করেছি, ব্যাখ্যা করেছি, তখন কিন্তু এগুলো ভালো করে আলোচনা করেছি। আমরা যখন প্রশ্ন বাদে ডিটেলস আলোচনা করতাম তখন এগুলো করেছি। দিনেমার, এটা হচ্ছে ডেনমার্কের নাগরিক। ডেনমার্কের নাগরিক। ইংরেজ মানে এটা হচ্ছে ইংল্যান্ডের নাগরিক, ইংল্যান্ড বা ইউকে এর নাগরিক। আর সবশেষ আসছে ফরাসিরা, মানে এটা ফ্রান্সের নাগরিক। এরা কোথাকার নাগরিক? ফ্রান্সের নাগরিক। ফরাসিদেরও ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল। তাহলে আমার প্রশ্নটা কি বলছে? ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথমে কারা বাংলায় আসছে? বলেন তো ভাইয়া, প্রথমে কারা আসছে? এই যে পর্তুগিজ। আপনারা অনেকে সঠিক উত্তর ইতিমধ্যে দিয়ে ফেলছেন, আমি আরো সুন্দর করে ব্যাখ্যা করে দিলাম, যাতে আপনি প্রশ্ন যেখান থেকেই হোক না কেন আপনি যেন পারেন। বুঝে গেছে? ওকে ভাইয়া, ক্লিয়ার? এটা আমাকে জানান তো ক্লিয়ার কিনা। আর এখনো যারা একটু শেয়ার করেন নাই, প্লিজ একটু শেয়ার করে দিবেন, মেনশন করে দিবেন বন্ধুদের, নিজেদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন, যেন আপনি পরবর্তীতে পারেন, হ্যাঁ, খুঁজে পান। হ্যাঁ, ওকে, ক্লিয়ার কিনা ভাইয়া? ক্লিয়ার কিনা বলেন তো। আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন থেকে আবার আমি নিজে প্রশ্ন করি। হ্যাঁ, তাহলে আমি একটু প্রশ্ন করব, আপনাদের একটু কমেন্ট করেন তো, যে ইউরোপীয়দের মধ্যে সর্বশেষে কারা আসছে? এখানে উত্তর আছে, আমি আশা করি এটা ক্লিয়ার। হ্যাঁ, তাহলে আপনারা বলেন, ইউরোপীয়দের মধ্যে ইউরোপীয়দের মধ্যে সর্বশেষে কারা এসেছেন? ইউরোপীয়দের মধ্যে সর্বশেষে কারা ভারতে বা বাংলায় এসেছেন? একই কথা। এটার মধ্যে উত্তর আছে অপশন এগুলোই, অপশন ক নাকি খ নাকি গ নাকি ঘ, এটার মধ্যে আছে অ্যান্সারটা, এটার মধ্যে আছে। বলেন। ওকে, অনেকে আমি ঘোরার আগেই অ্যান্সার শুরু করে দিয়েছেন। সাবিনা খাতুন, মল্লিকা, মৌসুমী, থ্যাংক ইউ, এদের সবার উত্তরই হয়েছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকের উত্তরই হয়েছে, থ্যাংক ইউ। ওকে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ফরাসিরা, অনেকে অ্যান্সার করেছেন, ধন্যবাদ সবার। বিউটি আক্তার, থ্যাংক ইউ। ওকে, এরপরে আমরা একটু দেখি আমাদের 3 নাম্বার প্রশ্ন কি আছে, একটু দেখি। আমরা এত ব্যাখ্যা করতেছি কেন জানেন? সেটা হলো যে
আমরা যেন মানে কি করতে পারি, প্রশ্ন যেখান থেকে হোক, ডিটেলস প্রশ্ন আসলেও যেন আমরা অ্যান্সার করতে পারি, ডিটেলস প্রশ্ন আসলেও যেন আমরা অ্যান্সার করতে পারি। এই প্রশ্নের উত্তরটা আমি আগেও ব্যাখ্যা করেছি। উত্তর কি হতে পারে একটু বলেন তো, উত্তর কি হতে পারে আপনারা একটু বলেন তো ভাইয়া। আমি আবারও ব্যাখ্যা করব, কিন্তু আপনাদের কাছে একটু শুনতে চাচ্ছি এই প্রশ্নের 3 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কি হবে। বঙ্গভঙ্গ কার্যকর করেন কে? এটা কি লর্ড কার্জন, লর্ড ওয়েভেল না তো আছে ওয়েলসি, যাই হোক। হ্যাঁ, ওকে, হ্যাঁ এটা অপশন দিতেই পারে, লর্ড মাউন্টব্যাটেন নাকি লর্ড লিথগো, কোনটা হবে ভাইয়া একটু বলেন তো আমাকে, একটু বলেন। অনেকেই পারবেন আমি জানি, কার্জন অনেকে অ্যান্সার শুরু করেছেন, মহসিন, মল্লিকা কর্মকার, ওকে, হাওলাদার, হৈমন্তী, রুহানি। আমরা একটা গল্প পড়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তী, ঠিক আছে। অধিকার অধিকার ফিরে পাওয়ার মতো বিড়ম্বনা আর নেই, তাই না? হৈমন্তীর কথা মনে পড়লো আমার। সালমা, তারপরে প্রিয়া, জাইমা সুলতানা, নৌশিন লিনা, খাদিজা ইসলাম, তমা রয়, ইমরানা বেগম, সুরাইয়া চমক, সাইফা। থ্যাংক ইউ ভেরি মাচ লর্ড কার্জন। আচ্ছা, এবার আপনারা দুইটা জিনিস মনে রাখবেন, বঙ্গভঙ্গ এই পাশে লিখি একটু, দুইটা জিনিস মনে রাখবেন, সেটা হলো বঙ্গভঙ্গ হয়, আরেক এই পাশে লিখবেন বঙ্গভঙ্গ রদ হয়। দুই জিনিস, তাই না? বঙ্গভঙ্গ হয় আর বঙ্গভঙ্গ রদ হয়। বঙ্গভঙ্গ হয় লর্ড কার্জনের আমলে, আর বঙ্গভঙ্গ রদ হয় লর্ড হার্ডিঞ্জের আমলে। বঙ্গভঙ্গ হয় 1905 সালে, আর বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। স্বদেশী আন্দোলনের তীব্রতার মুখে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ, স্যার ক্লাস আরো ফাস্ট করানো দরকার, একটু ব্যাখ্যা তো করতেই হবে। মমিনুর ইসলাম, একটু ব্যাখ্যা আমাকে তো করতে হবে বাবা। উনি অনেকে পারেন, তাদের জন্য ক্লাসটা একটু স্লো হতে পারে, বাট অনেকে যারা আছেন নিউ প্রিপারেশন টেকার, তাদের জন্য তো একটু ফাস্ট আমি হতে পারতেছি না, একটু স্লোই হতে হচ্ছে। হ্যাঁ, আর এইগুলো তথ্যগুলো তো খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে তো অবশ্যই তথ্যগুলো জানতে হবে। কেন অনেকে জানেন, আমি জানি লার্নিং স্কুলের পার্টিসিপেন্ট যারা আছে তারা অনেক পড়াশোনা করে, এটা জানে, আমি দীর্ঘদিন ধরে ক্লাস নিচ্ছি, আমি এটা অবগত। অনেক নাম দেখে বুঝতে পারি যে অনেকে আছে, যে আর এস রুমি অ্যাক্টিভ মেম্বার, আমাদের হাওলা কর্মকার এনেও অ্যাক্টিভ মেম্বার, ঝর্ণা, বনলতা সেন, এরা অনেক অ্যাক্টিভ মেম্বার, বুঝে গেছে? ওকে, তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, বঙ্গভঙ্গ রদ হয় কার আমলে, বা বঙ্গভঙ্গ রদ হয় কার আমলে? হ্যাঁ, বঙ্গভঙ্গ রদ হয় কার আমলে? বঙ্গভঙ্গ রদ হয় কার আমলে? একটু অ্যান্সার করেন দ্রুত, সময় নেব না। সুহেলি, হ্যাঁ থ্যাংক ইউ, আমাদের অ্যাক্টিভ মেম্বার সুহেলি। অচেনা অতিথি, আমি এখন বলতে পারি যে কারা অ্যাক্টিভ, কারা একটু ভালো পড়াশোনা করে আমাদের অ্যাক্টিভ মেম্বার, সব চিনে ফেলেছি ইনশাআল্লাহ। হ্যাঁ, বঙ্গভঙ্গ রদ হয় কার আমলে? এখানে আছে নাই, অ্যান্সার নাই। আপনাকে একটু কমেন্টে লিখতে হবে, দ্রুত লেখেন, দ্রুত। দুইজনের, লর্ড হার্ডিঞ্জ, থ্যাংক ইউ ভেরি মাচ। 5টা কমেন্ট পরে চলে যাব। মিশু, মিমি হাসান, শবনম মুস্তারিব অ্যাক্টিভ মেম্বার, বিউটি আক্তার, থ্যাংক ইউ, অ্যাক্টিভ মেম্বার, নুসরাত পারভিন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ। কমেন্ট করতে থাকেন, যারা জানেন তারা কমেন্ট করতেই থাকবেন, বুঝে গেছে? আমাদের 3 নম্বর প্রশ্ন গেল না? 4, ওকে। 4 নাম্বারটা কালকে আলোচনা করেছি, পারার কথা আপনাদের, তাই না? 4, ওকে। 4 নাম্বার কি দেখেন, যে কোন মুঘল সম্রাট চট্টগ্রাম দখল করে এর নাম দেন ইসলামাবাদ?
চট্টগ্রাম নাম দখল করে এর নাম দেন ইসলামাবাদ, এর নাম দেন ইসলামাবাদ। কি হবে অ্যান্সার একটু দেখেন, আপনারা একটু দেখেন, তারপর আমি ব্যাখ্যা করব। ওকে 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 ওকে, ন্যূনতম 20টা প্রশ্ন যেন আমরা পারি, হ্যাঁ আলোচনা করতে পারি। একটু ফাস্ট, একটু আপনারা অ্যান্সার করেন। ওকে, শায়েস্তা খান, ইয়েস, এটার অ্যান্সার হবে শায়েস্তা খান। ইসলাম খান, ওনার পরিচয়টা কি? প্রথম সুবেদার, বাংলার প্রথম সুবেদার, বাংলার প্রথম সুবেদার, বাংলার প্রথম সুবেদার, বাংলার প্রথম সুবেদার। মানসিং, রাজা মানসিং, মীর জুমলা উনিও সুবেদার ছিলেন, মীর জুমলা উনিও সুবেদার ছিলেন। ঢাকা গেট নির্মাণ করেন, কি করেন? মীর জুমলা ঢাকা গেট নির্মাণ করেন, ঢাকা গেট নির্মাণ করেন, ঢাকা গেট নির্মাণ করেন, ঢাকা গেট নির্মাণ করেন, ঢাকা গেট নির্মাণ করেন। ওকে, এরপরে শায়েস্তা খান, এটা হবে আমাদের সঠিক উত্তর। শায়েস্তা খান কি হবে? এটা হবে সঠিক উত্তর। শায়েস্তা খান সম্পর্কে আমরা একটু জানবো, শায়েস্তা খান সম্পর্কে। এই শায়েস্তা খান চট্টগ্রামের নাম রাখেন ইসলামাবাদ। তার আমলে টাকায়, টাকায় মানে 1 টাকায়, টাকায় 8 মণ চাল পাওয়া যেত, 8 মণ চাল পাওয়া যেত, পাওয়া, তার আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত, তার আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত। তার কন্যার নাম, তার কন্যার নাম, এটা আমরা কালকে পড়েছি, আজকে আবার একটু দেখতেছি। কন্যার নাম পরি বিবি, পরি বিবি, যার আসল নাম হচ্ছে ইরান দোক্ত, ইরান দোক্ত, ইরান দোক্ত, কালকেও পড়েছি আমরা, তাও একটু দেখলাম। ওকে, ইরান দোক্ত, পরি বিবি বা আসল নাম হলো ইরান দোক্ত। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন? ওকে, স্যার একটু দ্রুত না করলে সিলেবাস শেষ হবে না। হ্যাঁ ওকে, করব করব, দ্রুত করব, একটু সবার জন্য চিন্তা করতে হচ্ছে যে। আচ্ছা ওকে, তাহলে আমরা একটা কমেন্টটা আপনারা করেন যে কার আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত? কার আমলে, একটু দ্রুত কমেন্ট করতে দেন। কার আমলে, কার আমলে টাকায় 8 মণ, 8 মণ চাল পাওয়া যেত, চাল পাওয়া যেত? কার আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত? একটু একটু কমেন্ট করেন, একটু কমেন্ট করেন। কার আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত? দ্রুত দ্রুত 2-3টা কমেন্ট পড়বো, 2-3টা কমেন্ট পড়বো। শায়েস্তা খান, শায়েস্তা খান, মিমি হাসান, আয়েশা আক্তার, অ্যাক্টিভ মেম্বার। ওকে, থ্যাংক ইউ। ওকে, পাস। ওকে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে বাংলায় কোন সনে, বাংলায় কোন সনে 76-এর মন্বন্তর হয়? প্রশ্নটা ব্যাখ্যা আগে করব, তারপরে অ্যান্সার দিব। মন্বন্তর মানে হলো দুর্ভিক্ষ, মন্বন্তর মানে কি? দুর্ভিক্ষ, মন্বন্তর মানে হলো দুর্ভিক্ষ, মন্বন্তর মানে হলো দুর্ভিক্ষ, মন্বন্তর মানে দুর্ভিক্ষ। এই বাংলায় 2টা দুর্ভিক্ষ হয়েছিল, একটা হলো 76-এর মন্বন্তর, আর একটা হলো 50-এর মন্বন্তর। 76-এর মন্বন্তর আর 50-এর মন্বন্তর। মন্বন্তর গুলো নির্ধারিত হয় বাংলা সালের, বাংলা সালের লাস্ট ডিজিট অনুযায়ী, বাংলা সালের লাস্ট ডিজিট অনুযায়ী, বাংলা সালের লাস্ট ডিজিট অনুযায়ী। ওকে ওকে, তাহলে আমরা একটু দেখি তো, আমরা একটু দেখি যে এইটা বাংলা, বাংলা কত সালে হয়েছিল? বাংলা
1176, এই যে 76 এর মন্বন্তর বাংলা 1176, আর ইংরেজি ইং লিখলাম শুধু 1770, ইং 1770। এবার হলো এই যে 50 এর মন্বন্তর বাংলা 1350, আর ইং ইং কত 1943। দেখেন এইটাকে বলা হয় 43 এর মন্বন্তর, আর এটাকে বলা হয় 76 এর মন্বন্তর। বাংলা যে সালে হয়েছিল তার লাস্ট 2 ডিজিট 1.3 কি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ওকে, এবার আরেকটা জিনিস মনে রাখবেন, 43 এর মন্বন্তর নিয়ে, 43 সালে যে মন্বন্তর হয়েছিল এটা নিয়ে একটা চিত্রকর্ম অঙ্কন করা হয়, সেটা নাম মেডুনা 43, মেডুনা 43। আর এটা শিল্পী হলো শিল্পীর নাম জয়নুল আবেদিন, শ্রেষ্ঠ চিত্রশিল্পী জয়নুল আবেদিন হলো এটার শিল্পী, জয়নুল আবেদিন। এই কথাটা মনে রাখবেন, 43 এর দুর্ভিক্ষ নিয়ে একটা চিত্র অঙ্কন করা হয়েছিল, এটা হলো মেডুনা 43। শিল্পী ছিলেন জয়নুল আবেদিন, ক্লিয়ার? জয়নুল আবেদিন। ওকে, তাহলে এটা সঠিক উত্তর কি হবে? অনেকে বলে ফেলছেন 1176। থ্যাংক ইউ। অনেক আছে আমাদের যে বলার সাথে সাথে এটা সঠিক উত্তর পারেন আপনার। থ্যাংক ইউ ভেরি মাচ। উম্মে মাইশা, নূর, নিপা, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমাকে বলবেন 43 এর মন্বন্তর নিয়ে কোন চিত্রকর্মটি অঙ্কন করা হয়েছিল? 43 এর দুর্ভিক্ষ নিয়ে কোন চিত্রকর্মটি অঙ্কন করা হয়েছিল? আমরা এগোই। ছয় নাম্বার, এটা তুলনামূলক একটু কম ইম্পর্টেন্ট, আমরা এটাতে বেশি ব্যাখ্যায় যাব না, এটা একটু কম ইম্পর্টেন্ট। ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় কবে? একটা পাশ হয়, এখানে যেটা অ্যান্সার সেটা হলো, একটা হলো 1784, আরেকটা ভারত শাসন আইন পাশ হয়, পাশ হয় যেটার মাধ্যমে নির্বাচন হয়, ভারত শাসন আইন পাশ হয় 1935, সর্বপ্রথম হলো 1784, সর্বপ্রথম 1784, এরপরে হয় 1935। এই 1935 সালে ভারত শাসন আইন পাশ হওয়ার পরে 1937 সালে নির্বাচন হয়, 1937 সালে নির্বাচন হয়। এই নির্বাচনে শেরে বাংলা প্রথম মুখ্যমন্ত্রী হন, অর্থাৎ অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হন। মেডুনা 43 অনেকে লিখেছেন, তাসলিমা, তারপর আব্বায়তুল, দিনা, ইমরানা, ফাতেমা, সালমা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে ভারত শাসন আইন আরেকটা পাশ হয়, পরবর্তীতে ভারত শাসন আইন পাশ হয় 1935 সালে, এবং 1937 সালে এই ভারত শাসন আইনের নিরিখে নির্বাচন হয়, এবং নির্বাচনে শেরে বাংলা প্রথম মুখ্যমন্ত্রী হন, এজন্য তাকে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী বলা হয়। শেরে বাংলা প্রথম মুখ্যমন্ত্রী হন, এজন্য তাকে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী বলা হয়। শেরে বাংলা প্রথম মুখ্যমন্ত্রী হন, এজন্য তাকে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী বলা হয়। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শেরে বাংলা, আর শেষ মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শেরে বাংলা, শেষ মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ক্লিয়ার? বেশি ব্যাখ্যা কিন্তু করবো না, এটা আগেই বলছি। এই প্রশ্নটা একটু কম ইম্পর্টেন্ট, সুতরাং বেশি ব্যাখ্যা আমরা যাব না। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে 6 নাম্বার গেল না, 7। ওকে, দেখেন 7 নাম্বার প্রশ্নটা কি বলছে।
বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত কবে 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 প্রবর্তন করা হয়? বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তন করা হয়? বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কবে কবে প্রবর্তন করা হয়? ওকে, তাহলে এটা কি হবে ভাইয়া একটু বলেন তো? অনেকে অ্যান্সার শুরু করেছেন, সেটা হলো চিরস্থায়ী বন্দোবস্ত এই যে 1793। তাহলে এখন প্রশ্নটা হলো 1793, হ্যাঁ এই যে 1893 ভুলে কেউ অ্যান্সার করতে পারেন, 93 দেখে আর মাথায় হুঁশ নাই, তাহলে 1893 হবে না। তাহলে আমরা দেখি যে এটা হবে না, এটা হবে না, 1805 তো হবেই না, তাহলে 96 হবে না, হবে কোনটা? 1793, 1793 সাল 22 মার্চ 1793। আর এটা চালু করেন, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন, একটু লিখে রাখেন, নোট করেন। চিরস্থায়ী বন্দোবস্ত বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কর্নওয়ালিস, 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 কর্নওয়ালিস। কত সালে আমরা দেখলাম? 22 মার্চ 1793 সাল, 22 মার্চ 1793 সাল কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন, কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। কর্নওয়ালিস কি করেন? চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন, কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন 1793 সালে, 1793 সালে কর্নওয়ালিস কি করেন? চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। ওকে, আশা করি ক্লিয়ার। ওকে, বেশি সময় দেওয়া যাবে না, একটু ফাস্ট করতে হবে, অনেকে ফাস্ট করার রিকোয়েস্ট করছেন। ওকে, থ্যাংক ইউ। ক্লিয়ার? তাহলে আমাকে শুধু কমেন্টে জানাই দেন চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তককে, কে প্রবর্তন করেন? চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তককে একটু আমাকে জানাই দেন। ও দেখেন পরের প্রশ্নটাই, চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তককে 22তম বিসিএস আসছে। যাই হোক, তাহলে কমেন্টও হইলো, 8 নম্বরের অ্যান্সার হইলো। একটু বলেন 8 নম্বর, আর কোনো ব্যাখ্যা নাই, কিছুই নাই, শুধু কমেন্ট পড়বো, 10টা কমেন্ট পড়বো, একটু দ্রুত করেন। ওকে, কর্নওয়ালিস, ইয়েস, অনেকে অ্যান্সার করছেন। 8 লিখে কর্নওয়ালিস লেখেন, 8 মানে প্রশ্ন নাম্বার 8, প্রশ্ন নাম্বার 8 কর্নওয়ালিস, প্রশ্ন নাম্বার 8 মানে কর্নওয়ালিস। ওকে ওকে, ইয়েস, ঘ কর্নওয়ালিস। এটা হবে না ওয়েভেল, ওয়েভেল নামে কোনো ইংরেজ শাসকই নেই, বেন্টিংও হবে না, হবে না, ক্লাইভও হবে না, তাহলে কি হবে? কর্নওয়ালিস, কর্নওয়ালিস। তবে একটা জিনিস আমি এখানে একটু বলে দেই, একটা জিনিস একটু বলে দেই, সেটা হলো ক্লাইভ হচ্ছে প্রথম ইংরেজ শাসক, প্রথম ইংরেজ শাসক, প্রথম ইংরেজ শাসক লর্ড ক্লাইভ, লর্ড ক্লাইভ। আর বেন্টিং হচ্ছে সতীদাহ প্রথা রহিত করেন, তাই না? বেন্টিং, ওকে, সতীদাহ প্রথা রহিত করেন, সতীদাহ প্রথা রহিত করেন, সতীদাহ প্রথা রহিত করেন, রহিত। আচ্ছা যাই হোক, এটা পরবর্তীতে আমাদের আছে, এটা জানবো। তাহলে কর্নওয়ালিস হলো, ক্লাইভ হচ্ছে প্রথম ইংরেজ শাসক, প্রথম ইংরেজ শাসক। ক্লিয়ার? কথাগুলো ক্লিয়ার বোঝেন? ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্ন চলে যাই। ওকে, 9 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা কত সালে রহিত হয়? সতীদাহ প্রথা কত সালে রহিত হয়? এটাও আপনারা পারবেন, তাই না? সতীদাহ প্রথা কত সালে রহিত হয়? ওকে, সতীদাহ প্রথা কত সালে রহিত হয়? সতীদাহ প্রথা কত সালে রহিত হয়? ক্লিয়ার? এটা আপনারা পাবেন
29 অনেকে অ্যান্সার করেছেন 1829। ওকে, কে রহিত করেন? লর্ড বেন্টিং, একটু আগেই ছিল আমাদের আলোচনার মধ্যে। লর্ড বেন্টিং সতীদাহ প্রথা রহিত করেন। লর্ড বেন্টিং সতীদাহ প্রথা কে রহিত করেন? লর্ড বেন্টিং সতীদাহ প্রথা কে রহিত করেন? লর্ড বেন্টিং রহিত করেন। লর্ড বেন্টিং সতীদাহ প্রথা রহিত করেন। ওকে, এতে তাকে সহায়তা করে, এই প্রশ্নটা অনেকে ভুল করে যে কোনটা সঠিক উত্তর খুঁজে বের করতে পারে না। এতে তাকে সহায়তা করে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় এতে তাকে সহায়তা করে রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথা তাহলে বিলুপ্ত হয় বা রহিত হয় 1829 সালে। এতে তাকে সহায়তা করে রাজা রামমোহন রায়। কে সহায়তা করে? রাজা রামমোহন রায়। ক্লিয়ার? ওকে, আচ্ছা। অনেকে মনে করে রাজা রামমোহন রায় মনে হবে উত্তর। না, কেন হবে না জানেন? কারণটা হলো যে এই যে রাজা রামমোহন রায় তো আর ইংরেজ শাসক ছিল না, সে তো আর আইন প্রণয়ন করতে পারবে না, তাই না? এজন্য সহায়তা করেছে সে, কিন্তু আইনটা তৈরি করছে কে? সতীদাহ প্রথা বিলুপ্ত আইন বা রহিত আইন সেটা করছে কে? লর্ড বেন্টিং। ক্লিয়ার? ওকে, আর এতে তাকে সহায়তা করে রাজা রামমোহন রায়। ওকে, আমরা একটু পরের প্রশ্নে চলে যাই। সেটা হলো আমাদের 10 নম্বর। লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করে? লর্ড ক্যানিং ভারতীয় উপমহাদেশে কোন ব্যবস্থা চালু করে? লর্ড ক্যানিং ভারতীয় উপমহাদেশে কোন ব্যবস্থা চালু করে? ওকে, লর্ড ক্যানিং, এই যে লর্ড ক্যানিং তার কয়েকটা ব্যবস্থা আছে। লর্ড ক্যানিং কি চালু করেছে আমরা একটু দেখি। এটা হলো তিনি কাগজের মুদ্রা চালু করেন। ওকে, আরো কিছু কাজ করেন। পেনাল কোড হয়, দণ্ডবিধি। আপনারা যারা আইনে পড়েছেন তারা জানেন দণ্ডবিধি বা পেনাল কোড রচনা করেন। পুলিশ ব্যবস্থা চালু করেন। পুলিশ। আচ্ছা, আপনারা সিনেমা দেখছেন না? একটা জিনিস দেখছেন সিনেমায়, সেটা হলো আসামিকে 302 বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো। এই যে বাংলাদেশ দণ্ডবিধির এই দণ্ডবিধি বা পেনাল কোডটা রচিত হয় ব্রিটিশ আমলে, আর এটা রচনা করেন লর্ড ক্যানিং। কে রচনা করেন? লর্ড ক্যানিং। আমার কথা বুঝতে পেরেছেন? লর্ড ক্যানিং দণ্ডবিধিটা রচনা করেন আর কাগজের মুদ্রা চালু করেন। কিন্তু আমাদের প্রশ্নে কি আছে দেখেন, পুলিশ ব্যবস্থা আছে, তাহলে এটা সঠিক উত্তর হবে পুলিশ। কথা ক্লিয়ার? অনেকে অ্যান্সার করেছেন রুশি, রাবেয়া, নীলুফা, সেতু, শাবনম, মুস্তারি, রুজিনা, থ্যাংক ইউ, লতা জামান। ওকে, তাহলে আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দেন। সেটা হলো দণ্ডবিধি কে প্রণয়ন করেন? দণ্ডবিধিটা কে প্রণয়ন করেন? একটু আমাকে অ্যান্সার করবেন। দণ্ডবিধি কে প্রণয়ন করেন? দণ্ডবিধি। ওকে, 11 নম্বর প্রশ্ন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে কত সালে? ওকে, তাহলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে কত সালে? পারবেন? তাহলে ব্যাখ্যায় চলে যাই। ক্যানিং। ওকে, অনেকে লিখছেন ক্যানিং। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে ব্যাখ্যায় চলে যাই। এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে দেওয়ানি লাভ করলো? ওকে, একটা চুক্তি হয়, ওই চুক্তির নাম হলো এলাহাবাদ চুক্তি। চুক্তির নাম কি? এলাহাবাদ চুক্তি। বিস্তারিত পড়লে অনেক অ্যান্সার করা যায়। এলাহাবাদ চুক্তি, এই চুক্তি মানে কি? দুইটা পক্ষের মধ্যে একটা কিছু হওয়াকে চুক্তি বলে। তাহলে চুক্তিতে পক্ষ থাকে কটা? দুইটা। আচ্ছা, তাহলে কার কার মধ্যে হয় পক্ষদ্বয় বা পক্ষ? আমরা দেখি
এ পক্ষ ছিল একটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভার্সেস মুঘল শাসক, তার নাম হলো দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় শাহ আলম। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং দ্বিতীয় শাহ আলমের মধ্যে হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে ছিল লর্ড ক্লাইভ, লর্ড ক্লাইভ। ওকে, সময়কাল কখন এই চুক্তিটা হয়, কখন এই চুক্তিটা হয়? চুক্তিটা হয় 1765 সালে, 1765 সালে। এই চুক্তির ফলে কি হয়? এই চুক্তির ফলে, এই চুক্তির ফলে, এই চুক্তির ফলে, চুক্তির ফলে ইস্ট ইন্ডিয়া, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই চুক্তির ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। বাংলা, বিহার, বাংলা, বিহার, উড়িষ্যা, উড়িষ্যার দেওয়ানি লাভ করে, মানে ভূমিটা ব্যবসা বাণিজ্য করার অধিকার লাভ করে, দেওয়ানি লাভ করে। বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে, বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। তাহলে এলাহাবাদ চুক্তিটা হয় 1765 সালে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভার্সেস দ্বিতীয় শাহ আলম। এই চুক্তির ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি লাভ করে? বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। তাহলে উত্তর কোনটা হবে? 1690 হবে না, 1765 এটা হবে। 93 হবে না, 29 হবে না। আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ব্যাখ্যা সহকারে পড়াই এই কারণে, যেন সহজে বুঝতে পারেন, এই রিলেটেড প্রশ্ন আসলে যেন পারেন। বুঝা গেছে? ক্লিয়ার? ওকে, ওকে। পরের প্রশ্ন চলে যায়। পূর্ব বাংলা ও আসামের প্রথম গভর্নর কে ছিলেন? ওকে, এটার মধ্যে বেশি ব্যাখ্যা যাব না। প্রথম গভর্নর না, লেফটেন্যান্ট গভর্নর। লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? হেস্টিং, ইংরেজ শাসক ছিলেন, গভর্নর জেনারেল ছিলেন। মিন্টু হবে না, কার্জন, ইনিও ইংরেজ শাসক ছিলেন। এই তিনজন তো আমরা চিনি ভালো করে, তাই না? তিনজনকে আমরা চিনি ভালো করে। এটাও না, এটাও না, বাকি থাকে কোনটা? ফুলার। ফুলার, এই ফুলার ছিলেন প্রথম লেফটেন্যান্ট গভর্নর। এই পূর্ববঙ্গ আসাম যখন প্রদেশ হইল তখন এটা লেফটেন্যান্ট গভর্নর ছিল ফুলার, বামফিল্ড ফুলার। এটার পুরো নাম হচ্ছে বামফিল্ড ফুলার, বামফিল্ড, বামফিল্ড ফুলার, বামফিল্ড ফুলার, বামফিল্ড ফুলার, বামফিল্ড ফুলার। তাহলে পূর্ব বাংলা ও আসামের প্রথম গভর্নর, লেফটেন্যান্ট বা লেফটেন্যান্ট গভর্নর ছিলেন বামফিল্ড ফুলার, বামফিল্ড ফুলার, বামফিল্ড ফুলার। ওকে, ক্লিয়ার? বামফিল্ড ফুলার। ওকে, থ্যাংক ইউ। ওকে, এরপর আমরা চলে যাই পরের প্রশ্ন। কি আছে আমাদের প্রশ্নে? বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন? এটা তো অবশ্যই পারবেন। কে ঘোষণা করেন? বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন? বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন? এটা আমাকে অ্যান্সার করেন, এটা আগে আলোচনা করেছি। একটু অ্যান্সার করেন তো। বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন? বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন? বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন? একটু বলেন আমাকে। ওকে, বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন? স্যার, জব ডাইজেস্ট বইয়ে কত নাম্বার পেজ? এখন বললে তো দেখে দেখে উত্তর বলবেন, তাই না? 19 নাম্বার পেজ আলোচনা হচ্ছে। 19-এর পরে মনে হয় 20-এ চলে গেছি আমরা। 20 নাম্বার পেজ, 20 নাম্বার পেজে আছি আমরা। ওকে, গ। আচ্ছা, নামটা লেখেন না ভাই, একটু নামটা লেখেন। ক খ গ অ্যান্সার বললে এটা ভালো হয় না, একটু নামটা বলেন। আচ্ছা, আপনারা কি জানেন কবে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করা হয় বা বঙ্গভঙ্গ রদ করা হয় কবে?
একটু সালটা লিখে দিবেন, যারা জানেন সালটা লিখবেন। আমি আপনাদের এটা ক্লু দিয়ে দিই, 1905। আমি নম্বর দিব না, ক খ লিখলাম না, ক খ লিখবেন, আমি ওটা বলবো না। 1907, 1793 আর 1911 কত সালে বলেন? আমি নম্বর দিব না, ক খ লিখবো না, যাতে আপনারা ডিজিটটাই লিখতে হয় আপনাদের। বলেন বঙ্গভঙ্গ রদ কবে ঘোষণা করা হয়? কবে ঘোষণা করা হয় একটু আমাকে বলেন, 5টা কমেন্ট পড়বো। রদ কবে ঘোষণা করে? একজন ভুল অ্যান্সার করে ফেলছে, মিমি হাসান, হয় নাই। 1911 লিখছেন জায়মা, থ্যাংক ইউ। 1829 লিখছে একজনে, কিভাবে কোন জায়গা থেকে পাইলো আল্লাহ জানে। আফরুজা, থ্যাংক ইউ। কামরুন নাহার, হয় নাই। কামরুন নাহার 1905 লিখছেন, নাই। বঙ্গভঙ্গ হয় 1905 সালে, রদ হয় 1911 সালে। এর জন্যই তো বারবার আলোচনা করি, একটা কথাই বারবার বলতেছি, তাই না? এই যে ভুল হয় বলে, তাই না? ওকে, অনেকে অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা পরের প্রশ্ন চলে যাই। 14, কোন সালে বঙ্গভঙ্গ রদ করা হয়? দেখেন তারপরের প্রশ্নই আসছে আমাদের, তারিখ সহ আসছে, এই জন্য একটু জটিল, তাই না? তারিখ সহ আসছে, এটা তারিখ সহ এসেছে, তারিখ সহ এসেছে। একটু কঠিন এই প্রশ্নটা স্যার। 1911 তো সবগুলোই, তাই না? 1911 সবগুলো নেই, এই যে 11, এই যে 11, 11, 11, তাহলে আমরা কিভাবে পারবো স্যার? হ্যাঁ, এটা হলো আমাদের একটু পারতে হবে। সেটা হলো যে এটা 12 ডিসেম্বর 1911, 12 ডিসেম্বর 1911 বঙ্গভঙ্গ রদ ঘোষণা করা হয়। বঙ্গভঙ্গ রদ ঘোষণা করা হয় 12 ডিসেম্বর 1911। মাঝে মাঝে এই ধরনের কাজ প্রশ্নের মধ্যে হয়, সেটা কি যে আপনি সালটা জানেন 1911, বাট এই যে তারিখ কবে এটা জানেন না, এই জন্য পড়াটা একটু ওইভাবেই পড়তে হয়। 12 ডিসেম্বর 1911, 12 ডিসেম্বর 1911, 12 ডিসেম্বর 1911 বঙ্গভঙ্গ রদ ঘোষণা করা হয়, বঙ্গভঙ্গ রদ ঘোষণা করা হয় লর্ড হার্ডিঞ্জের আমলে। আবারও লিখে দিলাম, লর্ড হার্ডিঞ্জের আমলে, লর্ড হার্ডিঞ্জ এর আমলে, লর্ড হার্ডিঞ্জের আমলে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা ভাইয়া বলেন তো একটু, ক্লিয়ার কিনা? ওকে, এবার 15 নম্বর প্রশ্ন। কত সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে? ব্রিটিশ ভারতের রাজধানী একসময় কলকাতা ছিল, তাই না? কলকাতা হতে দিল্লিতে স্থানান্তরিত হয়, দিল্লিতে স্থানান্তরিত হয়, দিল্লিতে স্থানান্তরিত হয়। ওকে, ওকে, এটার সঠিক উত্তরটা কি হবে ভাইয়া বলেন তো? ওকে, এটার অ্যান্সার কি হবে ভাইয়া বলেন তো একটু? আব্দুল্লাহ আল মামুন। হ্যাঁ, আমার বন্ধু আব্দুল্লাহ আল মামুন ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ আব্দুল্লাহ আল মামুন। ওকে, ওকে, থ্যাংক ইউ। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সারটা হবে 1912 সালে, 1912 সালে। এই যে বঙ্গভঙ্গ হইলো ঠিক তার আগের ঘটনা, বঙ্গভঙ্গ রদ হইলো ঠিক তার আগের ঘটনা। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হইলো, আর 1912 সালে এটা রাজধানী কলকাতা হতে দিল্লিতে স্থানান্তরিত হয়। কোথায় স্থানান্তরিত হয়? দিল্লিতে স্থানান্তরিত হয়, দিল্লিতে স্থানান্তরিত হয়, দিল্লিতে স্থানান্তরিত হয়, দিল্লিতে স্থানান্তরিত হয়, রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয়। কথা ক্লিয়ার? 1912 হবে, 1912 হবে, 1912 হবে। ক্লিয়ার? 1912 হবে। ওকে,
ওকে ক্লিয়ার। আমরা এটাতে আর বেশি সময় দেব না, চলে যাই 1912। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ মির্জা। ওকে ওকে এরপরে আমরা দেখি প্রাইমারির প্রশ্ন আছে। ইউরোপ হতে ভারতবর্ষে আসার জলপথ কবে আবিষ্কৃত হয়? ইউরোপ থেকে ভারতবর্ষে আসার জলপথ কবে আবিষ্কৃত হয়? জলপথ কবে আবিষ্কৃত হয়? উত্তর কি হবে? 1487 সালে। ইউরোপ থেকে ভারতবর্ষ সমুদ্রপথে, ইউরোপ হতে সমুদ্রপথে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কৃত হয় কত? 1487 সালে। এটা হবে না, এটা হবে না। ওকে ওকে ইউরোপ থেকে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কৃত হয় 1487 সালে। কত সালে? আফরোজা জিপি বইয়ে, স্যার বইয়ে একটা, এটা একটু 1912 হবে, বইতে 1911 দেওয়া আছে, বাট 1912 হবে। আফরোজা বইয়ে 12 নেই, 11 বইয়ে 12 নেই, বাট 11 নেই, কিন্তু 12 হবে, 1912 হবে। ওকে তো একটা অনাকাঙ্ক্ষিত টাইপিং মিস্টেক হয়ে যায়। ওকে ক্লিয়ার আফরোজা? ওকে ক্লিয়ার। এটাতে আমরা আর বেশি সময় দেবো না, 1487। ওকে ওকে এরপরে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় প্রশ্নে। কারা প্রথমে বাংলায় এসেছিলেন? ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথমে বাংলায় আসছেন? এটাও কিন্তু আমরা আগেও পড়েছি, আবারও আসছে, প্রাইমারিতে আসছে, প্রধান শিক্ষক 2008। সামনে কিন্তু আপনাদেরও প্রধান শিক্ষক আছে, তাই না? কি হবে বলেন? ওই যে টেকনিকটা দেখি, টেকনিক পু ডেফ সবার শেষে আসছে ফরাসিরা, সবার আগে কারা আসছে তাহলে? এখানে কি আছে? ইংরেজ কি সবার আগে? না। ওলন্দাজ না। ফরাসি না। ঠিক আছে, কি হবে? পর্তুগিজ। তাহলে এই তিনটা কাটা, তাহলে পর্তুগিজ হবে। কোনটা হবে? পর্তুগিজ হবে। কি হবে? পর্তুগিজ। আমাদের টেকনিকের মধ্যেই আছে। স্যার 15 উত্তর কি 1912 হবে? আমি তো আগেই বলছি। জিয়াউর রহমান স্যার, আর 15 নম্বরটা প্রশ্নটা আবার বুঝান। ওটা 1912 হবে, বইতে 1911 দেওয়া আছে, বাট 12 হবে, 1912 হবে, 1912 হবে। ওকে ক্লিয়ার। আচ্ছা এটা তার সময় দেব না। এরপরে আমরা চলে যাব 3। বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষকে পর্তুগিজ বা মগ জলদস্যুর অত্যাচার থেকে কে রক্ষা করেন? এটা একজন শাসক রক্ষা করেন, তার নামটা কি? তিনি বাংলার সুবেদার ছিলেন, তার আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত, তার মেয়ের নাম ছিল পরিবিবি, তার মেয়ের নাম ছিল ইরান দোক্ত। তাহলে অপশন কোনটা হবে? অপশন কোনটা বেছে নেবেন আপনি দেখেন। বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষকে পর্তুগিজ ও মগ জলদস্যুর অত্যাচার থেকে রক্ষা করেন কে? যিনি রক্ষা করেন তার আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত, 8 মণ চাল পাওয়া যেত, টাকায় 8 মণ চাল পাওয়া যেত, টাকায় 8 মণ চাল পাওয়া যেত। ওকে আর তার মেয়ে ছিল ইরান দোক্ত, তার মেয়ে ইরান দোক্ত। তাহলে অ্যান্সার কোনটা হবে বলেন? ইরান দোক্ত। অ্যান্সার কোনটা হবে তাহলে বলেন তো? ঈসা খা হবে না, ইসলাম খান হবে না, মুর্শিদ কুলি খান হবে না। তাহলে উত্তর হবে শায়েস্তা খান। উত্তর হবে শায়েস্তা খান। উত্তর কি হবে? শায়েস্তা খান। কথা ক্লিয়ার? উত্তর কি হবে? শায়েস্তা খান। উত্তর হবে শায়েস্তা খান। কথা ক্লিয়ার? ওকে এরপরে আমরা দেখি পরের প্রশ্ন 4। ইসলামাবাদ কোন জেলার পূর্ব নাম? এটাও পারবেন। ইসলামাবাদ কোন জেলার পূর্ব নাম? ইসলামাবাদ কোন জেলার পূর্ব নাম? আচ্ছা এটা জানার আগে আমরা আগে দেখি কিছু জেলার পূর্ব নাম। জেলা জেলা আর পূর্ব নাম, জেলা আর পূর্ব নাম, জেলা আর পূর্ব নাম। ওকে তাহলে ঢাকা, ঢাকা, চট্টগ্রাম, চট্টগ্রাম পরে লিখবো যেহেতু চট্টগ্রাম এখানে আছে। ঢাকা,
খুলনা, খুলনা, বরিশাল, বরিশাল, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট, তারপরে দিনাজপুর, দিনাজপুর, এরপরে হলো ময়মনসিংহ, ময়মনসিংহ, ময়মনসিংহ। ওকে, আচ্ছা ঢাকার পূর্ব নাম কি? জাহাঙ্গীরনগর। ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগর। এগুলো আপনারা একবার করে রিডিং পড়লেই পারবেন। খুলনা হলো জাহানাবাদ, জাহানাবাদ। বরিশাল হলো বাকেরগঞ্জ, বাকেরগঞ্জ। ইসমাইলপুর, বাকলা, অনেক নাম, বাকলা, বাকলা। চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপ বরিশালের পূর্ব নাম। ওকে, এবারে সিলেট, শ্রীহট্ট এবং জালালাবাদ, দুইটা নাম আছে, শ্রীহট্ট আর হলো জালালাবাদ, জালালাবাদ। দিনাজপুর, গন্ডোয়া ল্যান্ড, গন্ডোয়া ল্যান্ড, গন্ডোয়া ল্যান্ড, গন্ডোয়া ল্যান্ড। ময়মনসিংহ হলো নাসিরাবাদ, নাসিরাবাদ। আর এই অপশনের মধ্যে এই যে ময়মনসিংহ আছে অলরেডি, নোয়াখালী, আচ্ছা নোয়াখালীটা বাদ আছে না? নোয়াখালীর পূর্ব নাম হচ্ছে সুধারাম, নোয়াখালীর পূর্ব নাম হলো সুধারাম, সুধারাম। এবার তাহলে চট্টগ্রামটা রইল। চট্টগ্রাম, ইসলামাবাদ হলো চট্টগ্রামের পূর্ব নাম, ইসলামাবাদ চট্টগ্রামের পূর্ব নাম। অনেকে অ্যান্সার দিয়ে ফেলছেন। তাহলে ইসলামাবাদ কার পূর্ব নাম? ইসলামাবাদ কার পূর্ব নাম? চট্টগ্রাম। ইসলামাবাদ চট্টগ্রামের পূর্ব নাম। ইসলামাবাদ কার পূর্ব নাম? চট্টগ্রামের পূর্ব নাম। ইসলামাবাদ কার পূর্ব নাম? চট্টগ্রাম। তাহলে ইসলামাবাদ কার পূর্ব নাম? চট্টগ্রামের পূর্ব নাম হচ্ছে ইসলামাবাদ। ওকে, ওকে, থ্যাংক ইউ। এরপর আমরা দেখি আর দু একটা প্রশ্ন দেখব। কোন মুঘল সুবেদার পর্তুগিজদের চট্টগ্রাম থেকে কি করেন? বিতাড়িত করেন। পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন কে? তাহলে দক্ষিণ অঞ্চল থেকে যিনি বিদায় করেছিলেন তিনিই হবে। একটু আগেই তো আমরা দেখলাম শায়েস্তা খান। কোনটা হবে? শায়েস্তা খান। কোনটা হবে? শায়েস্তা খান। মানে পর্তুগিজদের তিনি এই বাংলায় থাকতেই দেন নাই। আহারে, এই শাসক এই এই শায়েস্তা খান যদি ইংরেজদের আমলে টিকে থাকতো তাহলে কিন্তু ইংরেজদেরকেও এখানে থাকতে দিতেন না, বিতাড়িত করতেন। শায়েস্তা খান, শায়েস্তা খান। ওকে, কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা? ওকে, ওকে। লাস্টের প্রশ্নটা একটু দেখি। ইউনাইটেড স্টেট ইন্ডিয়া কোম্পানি, এটা দরকার নেই। সতীদাহ প্রথা বিলুপ্ত করেন কে? সতীদাহ প্রথা বিলুপ্ত করেন কে? একটু আমাকে বলেন। এটা আমরা পড়েছি। কত সালে? সাল সহ লিখবেন। কে করেন? সাল কত? সাল সহ লিখবেন, সাল সহ লিখবেন। কে করেন এবং কত সালে করেন? কে করেন এবং কত সালে করেন, এটা দুইটাই লিখবেন। কে করেন আর কত সালে করেন, এই দুইটাই একটু লিখবেন, কমেন্টে লিখবেন। কে করেন কত সালে করেন একটু। ওকে, তাহলে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখছে কেন? সতীদাহ প্রথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রামমোহন রায় হবে না, বেন্টিং হবে। লাস্ট বার বলে দিচ্ছি, 1829 সালে সাল আর কে, কেটা হলো বেন্টিং, কেটা হলো বেন্টিং, বেন্টিং, বেন্টিং। সাল কত? 1829।
সহায়তা করছে কে? সহায়তাকারী। সহায়তাকারী। সহায়তাকারী হলো রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। কথা ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এতক্ষণ যারা মনোযোগ সহকারে ক্লাস করেন, ক্লাসটা কেমন লাগলো একটু বলবেন। আর আমাদের যে এই যে এক সেট বই আছে, হ্যাঁ, সাধারণ জ্ঞান, হ্যাঁ, তারপরে হচ্ছে ম্যাথ, বাংলা, এই বইগুলো সংগ্রহ করে আপনারা এই যে কিছুদিন পরেই চাকরির পরীক্ষা 100% পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন। আর এই বইগুলো সংগ্রহ করলে একটা মজার বিষয় হলো ফ্রি ক্লাস পাবেন। ঠিক আছে? আবার আমাদের নতুন পেইড বেসও চালু হয়েছে। হ্যাঁ, সপ্তাহে রেগুলার পুরো দমে 1 মাসের মধ্যে যেন সিলেবাস শেষ করা যায় ওইভাবে ক্লাস শিডিউল করা হয়েছে, ওইভাবে পড়ানো হবে। স্যার আপনার কি ঠান্ডা লাগছে? হ্যাঁ, একটু শীতের দিন একটু গলা একটু বসে গেছে আর কি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, সবার জন্য দোয়া করছি। আল্লাহ পাক যেন সবাইকে চাকরি নামক সোনার হরিণটা পাওয়ার সুযোগ করে দেয় এবং কাউকে যেন বঞ্চিত না করে। ধন্যবাদ সবাইকে। ওকে। তো